তৃণমূল যদি প্রার্থী করে তার জামাই নিশপাল সিং রানে অথবা মেয়ে কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে। কোয়েল জনপ্রিয় অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী, তার একটা অ্যাপিল আছে। ফলে কোয়েলকে তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেলে আমি অবাক। ইডি ভয়ে পিছু হটে গেল। ইডির সঙ্গে ঝামেলা কার হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চাইতো, বা রাজ্যে ৩৫৬ ধারা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করত। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গেছিলেন। তার মানে ইডির সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার। এতে কি হলো যে এতে প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপট অনেক বেশি, ইডির দাপট অনেক কম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে যে ইডি চোর, ইডি ফাইল চুরি করতে এসেছিল। ইডি তো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। ইডি যে চোর সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করে দিলেন। মৌসুম বেঞ্জিনুর তৃণমূল ছেড়ে কংগ্রেসে, মালদায় কি তৃণমূল চাপে পড়বে? সুজাপুরটা তো একটা মানে গণি পরিবারের দুর্গ। ফলে সুজাপুর সেটটাতে নিঃসন্দেহে কংগ্রেস ভালো ফলাফল করবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দাদা, আপনাকে নমস্কার। 26শে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে দুই দল প্রচারে নেমে পড়েছে, কিন্তু আচমকা দেখা গেল যে অঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা জল্পনা আসছে, তাহলে কি 26শে প্রার্থী হচ্ছেন অঞ্জিত মল্লিক? এবং সেটা নিশ্চিত নয়, কিন্তু এটা তো সত্যি কথা আমাদের মাথায় রাখতে হবে যে তৃণমূল এই যে বিশিষ্টদের বাড়িতে যাওয়ার যে প্ল্যানটা নিয়েছে, যে রিচ আউট যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেনটায় এর আগে আমরা দেখেছি যে সুদেষ্ণা রায়ের বাড়িতে পৌঁছেছেন জ্যোৎস্না মান্ডি। এবার খোদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। আমার মনে হয় এটা রিচ আউট ক্যাম্পেন। রঞ্জিত মল্লিক প্রার্থী হবেন বলে এটা আমার মনে হয় না। তৃণমূল যদি প্রার্থী করে তার জামাই নিশপাল সিং রানে অথবা মেয়ে কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে। কোয়েল জনপ্রিয় অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী, তার একটা অ্যাপিল আছে। ফলে কোয়েলকে তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেলে আমি অবাক হব না। বা নিশপাল সিং রানে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করেন সমস্ত ধরনের সম্প্রদায়ের মানুষদের থেকে লোক আনতে। নিশপাল বেসিক্যালি শিখ। ফলে তার পরিবার থেকে যদি কেউ প্রার্থী হয় সেটা ইন্টারেস্টিং হতে পারে। না, অনেকে বলছেন, রাজ্য রাজনীতিতে একটা খবর শোনা যাচ্ছে যে রঞ্জিত মল্লিককে হয়তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে। আমার মনে হয় না সেটা হবে। আমার মনে হয় না সেটা হবে। আমার মনে হয় যে মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাউকে প্রার্থী করলে তৃণমূল, তিনি অনেক পলিটিক্যাল লোক হবেন, তিনি অনেক রাজনৈতিক চরিত্র হবেন। এটা তাদের একটা অভিযোগ আসছে যে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, সেই সভার জমি মালিক তিনি জমি দিচ্ছেন না, অনুমতি দিচ্ছেন না আর কি সভা করা। বিজেপির অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পিছনে রয়েছে। দেখুন, আমি এটা জানি না কি হয়েছে। তবে প্রধানমন্ত্রীর জন্য জমি জোগাড় করতে, মানে যে প্রধানমন্ত্রী সবার জন্য জমি পেতে তো বিজেপির অসুবিধা হওয়ার কথা নয়। ওখানে অনেক কেন্দ্রীয় সরকারের জমি আছে। ওখানে এনএইচএ আছে, মানে ন্যাশনাল রোড অথরিটি আছে, হাইওয়ে অথরিটি আছে। তারা জমি দিতে পারে। আমার মনে হয় যে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জমি, মানে প্রধানমন্ত্রীর সভা তৃণমূলের বাধায় আটকে যাবে, এটা বোধহয় ভাবাটা ঠিক নয় আমার মনে হয়। নতুন রাজ্য কমিটিতে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত শঙ্কুদেব পণ্ডা, সজল ঘোষ, কৌস্তব বাগচি জায়গা পেলেন না। দিলীপ ঘোষ আশায় কি তাহলে শুভেন্দু অধিকারী কথা কোন ঠাসা রাজ্য বিজেপি? ওই উল্টোটা বলুন, যে দলে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন, আগে যারা মানে দল চালাচ্ছিলেন, শ্রমিক ভট্টাচার্য তাদের ছেঁটে দিলেন। জগন্নাথ চট্টোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন। ভাইস প্রেসিডেন্টের তালিকায় চলে গেলেন আরো অনেক এমন লোক যারা এতদিন দল চালাতেন। এবং শুভেন্দু ঘনিষ্ঠ শঙ্কুদেব পান্ডা, কৌস্তুভ বাগচি যেমন জায়গা পেলেন না, তেমনি শঙ্কর ঘোষ, যিনি একজন বিধায়ক, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক, তিনি সম্পাদক। আর যিনি লোকসভায় হেরে গেছেন, সেই লকেট চট্টোপাধ্যায়, তিনি দলের সাধারণ সম্পাদক। ফলে বিজেপির রাজ্য কমিটি দেখলেই বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর চাইতে আরএসএস এর দাপট অনেক বেশি। এবং আরএসএসই এখনো বিজেপির ক্ষেত্রে শেষ কথা। সেটা শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার মধ্যে দিয়েও বোঝা গিয়েছিল। রিতেশ তিওয়ারি, প্রায় অন্তরালে চলে যাওয়া রিতেশ তিওয়ারিকে ফিরিয়ে এনে মুখপাত্র করার মধ্যে দিয়েও বোঝা গেছিল। এই কমিটিতে মানে কিছুদিন আগে অবধি সর্বশক্তিমান জগন্নাথ চট্টোপাধ্যায় যেখানে সহসভাপতি হয়ে যাচ্ছেন, সেখানে আবার হারিয়ে যাওয়া রাজু বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে এনেও সহসভাপতি করা হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে যে বিজেপি পুরনো লোকদের বা আরএসএস এর লোকদের গুরুত্ব দিচ্ছে। যে আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টে ঘটেছিল, সেখানে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজীব কুমারকে সাসপেন্ড করার আবেদন করা হয়েছে। কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে রাজীব কুমারকে ব্যাগপত্র গুছিয়ে রাখার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কোথাও কি যোগ পাচ্ছেন?
না, আমি তো মনে করি যে ইডি ভয়ে পিছু হটে গেল। ইডির সঙ্গে ঝামেলা কার হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তো ইডির তো উচিত ছিল, যদি ইডির সাহস থাকতো বা যদি ইডি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতে চাইতো, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চাইতো, বা রাজ্যে ৩৫৬ ধারা রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করত। কিন্তু আমি দেখলাম ইডি রাজীব কুমার বা পুলিশ কমিশনারের অপসারণ চাইছে। তো রাজীব কুমার বা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গেছিলেন। তার মানে ইডির সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার। এতে কি হলো, যে এতে প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপট অনেক বেশি, ইডির দাপট অনেক কম। এরপর থেকে কি হবে, ইডি কোনো তৃণমূল নেতার বাড়িতে হানা দিলে সে বলবে, "এই বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া, মমতা ব্যানার্জি আসছে, তারপর তোরা ঢুকতে পারবি।" মমতা ব্যানার্জি তো দেখিয়ে দিলেন যে তিনি ইডির মুখের সামনে থেকে ফাইল ছিনিয়ে নিয়ে যেতে পারেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চাওয়ার সাহস ইডির না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে যে ইডি চোর, ইডি ফাইল চুরি করতে এসেছিল, ইডি প্রতীক জৈনের বাড়িতে ফাইল চুরি করতে গিয়েছিল। দেখুন, মানে আপনার সাথে আমার ঝগড়া হচ্ছে, আমি তো আপনার ড্রাইভারকে গ্রেফতারি চাইতে পারি না। রাজীব কুমার তো ড্রাইভার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গেছিলেন। আমি যদি আপনার সঙ্গে সংঘাতে আপনাকে হিট না করতে পেরে আপনার ড্রাইভারকে হিট করতে চাই, তাহলে বুঝে নিতে হবে যে ইডি একটা মানে বোকাস্য বোকা অর্গানাইজেশন, খারাপ অর্গানাইজেশন, তাদের কোনো সাহসী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার তথ্য চুরি করার জন্য ইডি কে পাঠাচ্ছে। ইডি তো একটা সরকারি সংস্থা, মানে কোনো রাজনীতি ইডি তো পশ্চিমবঙ্গে বা বিভিন্ন রাজ্যে, আমি আজকে দেখছিলাম যে ঝাড়খণ্ডেও ইডির সঙ্গে হেমন্ত সোরেনের পুলিশের সংঘাত হচ্ছে। ইডি তো বেসিক্যালি একটা পলিটিক্যাল কাজই করে বিজেপির হয়ে, সে বিষয়ে তো কোনো সংশয় নেই। আমরা যদি ইডির মানে এর আগের অভিযানগুলোর কথা মাথায় রাখি, যখন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল, ছত্তিশগড়ে তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলের ছেলেকে গ্রেফতার করেছিল, পাঞ্জাবে তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বাড়িতে পৌঁছেছিল, আর রাজস্থানে তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাদা ভাইপোর বাড়িতে গেছিল। কিন্তু আপনি কি শুনেছেন যে এই সমস্ত অশোক গেহলট হোক, চরণজিৎ সিং চান্নি হোক, ভূপেশ বাঘেল হোক, তাদের বিরুদ্ধে তদন্ত আর পরে কোনো এগিয়েছে? ইডি নির্বাচন ঘোষণা হলে আসে, শাসক দলের হয়ে কিছু কাজ করার চেষ্টা করে, অধিকাংশ সময় আজকাল ব্যর্থও হয়, আর তারপরে ফেরত চলে যায়। ফলে ইডি তো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। ইডি যে চোর, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করে দিলেন। কারণ ইডি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চাইছে না, ইডি চাইছে রাজীব কুমারের সরাতে। তো আমি আবার বলছি, আপনার সঙ্গে আমার সংঘাত হলো, আমি কি আপনার ড্রাইভারকে গিয়ে ধরবো? ড্রাইভার তো জাস্ট আপনার নির্দেশে গাড়ি চালিয়েছে। রাজীব কুমার বা মনোজ ভার্মা তো মানে ল অ্যান্ড অর্ডার স্টেটের সাবজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গেছেন। ইডির যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করার সাহস না থাকে, এগেন আই রিপিট, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই ঠিক। ইডি একটা চোর সংস্থা, বিজেপির হয়ে তৃণমূলের ডকুমেন্টস চুরি করতে এসেছিল। হুমায়ুন কবির তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই যার লোক হবে তার থেকে বেশি লোক দিয়ে আমি জনসভা করার সাহস পাই না। জনসংখ্যা মানে লোক দিয়ে কি হয়? সিপিএম তো যেবার থেকে হাঁটছে, সেই ২০১১ থেকে প্রতিটা ব্রিগেডে লোক ভরে দিচ্ছে, কিন্তু তাতে কি তাদের ভোট হয়? লোক দিয়ে ভোট হয় না। ভোট করানোর ডিফারেন্ট কৌশল, অন্তত ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে। তাহলে ভোট হুমায়ুন কতটা করাতে পারবেন সেটা প্রশ্ন। বিজেপির একটা স্পষ্ট অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের ভোট কুশল বা কৌশল বা স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বা তালিকানে ইডির কি কাজ বা বিজেপি কি করবে। বিজেপি যেভাবে অপারেট করে, বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ, সেটা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ না, হেমন্ত সোরেনের অভিযোগ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপের নেতা অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, রাহুল গান্ধী, সবাই তো অভিযোগ করে যে বিজেপি এইসব সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহারই করে নিজেদের কাজের জন্য। এই যে মানে এসআইআর এর ইস্যুতে মানে দেব এবং বিশিষ্ট বাঙালিদেরকে ডাকা হচ্ছে, সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর একটা প্রক্রিয়া, এখানে অংশগ্রহণ করা উচিত। ডাকতেই পারে, কি এসে গেল তাতে? ডাকতে অসুবিধা নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে অ্যাপটার মাধ্যমে ডাকছে, সেটা একটা ভুলভাল অ্যাপ। কেন ভুলভাল? একদম অমর্ত্য সেনকে ডাকা হয়েছে। বলা হয়েছে অমর্ত্য সেনের মায়ের যখন ১৫ বছর বয়স, তখন অমর্ত্য সেনের তিনি জন্ম দিয়েছেন। ইয়ে ইলেকশন কমিশনের অ্যাপের সমস্যা হচ্ছে, তারা যেহেতু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে, ডিজিটাইজ করেছে, তখন দেখেওনি যে বাংলায় ৪ এবং ৮কে একই রকম দেখতে। সরি, ইংরেজি হরফে। অমর্ত্য সেনের মা অমিতা সেনের জন্ম হচ্ছে অ্যাকচুয়ালি ১৯১৪ সালে। বাংলায় যেহেতু ৪কে ৮ দেখায়,
সেহেতু ওরা পড়েছে ওটা 1918, পড়ে অমর্ত্য সেনকে ডেকেছে। এই পুরো ব্যাপারটা লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে যে এত লোককে ডাকা হচ্ছে, ভারতবর্ষে স্বাধীনতার আগে অবধি মানে কোন বয়সে মহিলারা মা হতেন, কোন বয়সে লোকে মানে ঠাকুরদা ঠাকুমা হতেন, তার সম্পর্কে কোনো আন্দাজ নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাপ অনুযায়ী 40 বছর বয়সে কেউ ঠাকুমা দাদু হতে পারেন না। আমি আমি যখন হয়েছি আমার মাতামহের তখন বয়স ছিল 41, তো হতে পারে না। ফলে সীমা খান্না, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, একদম ঠিক করেছেন। সীমা খান্না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাপটা বানিয়ে, একটা ভুলভাল অ্যাপ। উনি ভারতবর্ষ সম্পর্কে কিছু বোঝেন না। উনি এআই দিয়ে যেটা করবার চেষ্টা করছেন সেটা সংকট ডেকে আনছে। এটা তো শুধু পশ্চিমবঙ্গের সংকট না, মধ্যপ্রদেশে 2.5 কোটি লোকের নাম বাদ গেছে, উত্তরপ্রদেশে 4 কোটি লোকের নাম বাদ গেছে, কারণ উনি ওখানকার পারিবারিক জীবন ইত্যাদি সম্পর্কে কিচ্ছু বোঝেন না। জ্ঞানেশ কুমার এই সীমা খান্নার অ্যাপটাকে নিয়েছেন, তার কারণ হচ্ছে যে জ্ঞানেশ কুমার যে কাজটা 2 বছরে করার কথা সেটা 2 মাসে করে দেওয়ার চেষ্টা করছেন তার প্রভু অমিত শাহর নির্দেশে। ফলে যা সমস্যা হওয়ার তাই হচ্ছে। মৌসুম মেদিনীপুর তৃণমূল ছেড়ে কংগ্রেসে, মালদায় কি তৃণমূল চাপে পড়বে? তো সুজাপুরটা তো একটা মানে গণি পরিবারের দুর্গ, ফলে সুজাপুর সিটটাতে নিঃসন্দেহে কংগ্রেস ভালো ফলাফল করবে। সুপ্রিম কোর্টে আইপ্যাক যে মামলা, সেই মামলাটায় কিন্তু ইডির পক্ষ থেকে রাজীব কুমারকে সাসপেন্ডের আবেদন জানানো হয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের স্পষ্ট বার্তা যে ইডির হিম্মত হলো না মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি চাওয়া। এখানে বোঝা যায় ইডির মেরুদণ্ডটা কোথায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার।